নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় ঘরের কিছু কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঘরের কাজটা করে তারপরে যাই রান্নাঘরে। এটা আমার ডেলি রুটিন। যতই হোক ঝামেলা হোক বা হুড়োহুড়ি থাকুক না কেন, ঠাকুর ঘরের কাজটা সকাল সকাল সেরে নেই। কারণ এরপরে তো রান্নাঘরে গেলে সেই তো এঁঠো কাটার কাজ করা। সেই জন্য তার আগে আগে চাই যে ঠাকুর ঘরের অন্ততপক্ষে পরিষ্কারের কাজটা যাতে হয়ে থাকে। আর এখন আমাদের এখানে কয়েকদিন ধরে খুবই ভালো ওয়েদার, জানো, মানে রোদও নেই আবার খুব যে বৃষ্টি সেটাও না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাঝে মাঝে হাওয়া হচ্ছে, সব মিলিয়ে দারুণ ওয়েদার। আর তবে এখন একটা কি দুশ্চিন্তা হচ্ছে যে পুজোর সময় বৃষ্টি থাকবে কিনা। অনেকেই বলছে যে পুজোর সময় এবার বৃষ্টি থাকতে পারে। আর পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে তো সবার মন খারাপ হয়ে যাবে। এটা তো একদমই স্বাভাবিক ব্যাপার। সারাটা বছর সবাই অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্যে। এই সময় মনে হয় যে যত গরম পড়ুক ক্ষতি নেই, কিন্তু বৃষ্টি যেন না হয়। এই জন্যই ভাবছিলাম যে যা পুজোর আগে বৃষ্টি হয়ে যাক কি পুজোর পরে হোক, কিন্তু পুজোর কটা দিন যেন বৃষ্টি না থাকে। তো যাই হোক, আমার তো বেশ আরাম লাগছে, এখন ওয়েদারটা ভালো। কিন্তু পুজোর সময় ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা না হলেই ভালো। তো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তো জামা কাপড়গুলো কালকে একটু ভেজা ছিল। তাই সকালবেলায় ঠাকুর ঘরের কাজটা করতে এসে মনে হলো এগুলো একটু বাইরে দিয়ে যাই একটু। দেখো এখন সেরকম রোদ নেই, কিন্তু যতই হোক ছাদে একটু হাওয়া থাকে, তো ভাবলাম ওই হাওয়াতে একটু থাকুক, ভালো হবে। তারপরে না হয় নিয়ে যাব। আবার বেশি যদি এরকম আকাশটা মেঘলা থাকে না, তাহলে ছাদে জামা কাপড় দিয়ে যেতে খুব ভয়ও হয়। হয়তো একদম নিচে চলে গেলাম রান্নাঘরে, সেই সময় যদি দেখি যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তখন আবার দৌড়ে সেই জামা কাপড় তুলতে আসা একটা বিশাল কাজ। ওই জন্য মাঝে মাঝে না আবার দেইও না, ভাবি যে দৌড়োদৌড়ি করার চাইতে থাকুক ঘরে। আর এখন চলে এসেছি নিচে। আর এখানে কয়েকটা পাঁপড় এনেছিল কালকেও। কালকে তো আর ঢালা হয়নি, তাই আজকে ভাবলাম এগুলো ঢেলে রাখি। আবার বেশ কিছুটা সময় যদি এভাবে প্যাকেটে থাকে না, তাহলে নষ্টও হয়ে যায়, মানে একটু ড্যাম হয়ে যায়। আর এই পাঁপড়গুলো দেখো এত ভালো না, গোল গোল। এগুলো একদম ডোবা তেলে ভাজলে ফুচকার মতন ফুলে ওঠে, খুব সুন্দর লাগে খেতে, মুচমুচে। আর আরেক ধরনের পাঁপড়ও আনে, সেটা হচ্ছে তোমার একদম আলু ভাজার মতন। যে পাঁপড়টা এখন ঢালবো এটা। তবে এই পাঁপড়টা খেতে আমার খুব একটা ভালো লাগে না। এটাকে ঠিক পাঁপড় বলবো না আলু ভাজা বলবো সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার তো মনে হয় এগুলো আলু ভাজাই। যাই হোক, এগুলো তোমাদের দাদা পাঁপড়ের দোকান থেকেই নিয়ে আসে। একদম আলু ভাজার মতনই মোটা মোটা করে কাটা। দাঁড়াও তোমাদের একটু সামনে এনে দেখাচ্ছি, এই দেখো। তারপরে এগুলো যখন তেলে দেবো আলু ভাজার মতনই হবে, একদম মুচমুচে। কিন্তু একটাই কি, প্রচণ্ড লবণ ছাড়া, মানে একেবারেই পানছে যাকে বলে। এবারে ওপরে যতই লবণ ছিটিয়ে দেই না কেন, সেই স্বাদটা আসে না, লবণ তো আর ভেতরে ঢোকে না। যার জন্যে আমার খুব একটা ভালো লাগে না। আর তার সাথে এনেছিল টক দই, তো এটাও টিফিন বাটিতে ঢুকিয়ে রাখলাম, খাওয়ার সময় সব বের করে নেব। আর এখন এখানে বসিয়ে দিচ্ছি লাউ ডোগার তরকারি। একটু জিরে, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এতে দিয়ে দিলাম এখন লাউ ডোগাগুলো, মানে ডাঁটাগুলো একটু আগেই দিয়ে দিই যাতে মশলাটা ভাজা হয় আর তার সাথে সাথে ডোগাটাও একটু সেদ্ধ হতে থাকে আর কি, সেই জন্যেই। আর আমি যখনই রান্না করি একটু ডিটেলসে তোমাদেরকে বলি বা বলার চেষ্টা করি, কারণ অনেকেই আমার, এমন অনেক বন্ধু আছো যারা হয়তো আমার রান্নাটা দেখো বা বলো যে আর একটু ডিটেলসে বলো বন্ধু, সেই জন্যই বলি, আর কিছু না। এমন নয় যে আমি খুব ভালো রান্না করি বা এমন নয় যে তোমরা কেউ পারো না। আসলে দেখো, সব সময় তো আমরা কিছু না কিছু শিখি কারোর না কারোর কাছ থেকে। আমিও প্রত্যেকটা মুহূর্তে কারোর না কারোর কাছ থেকে শিখি। অনেক সময় তোমরা আমাকে কমেন্টে অনেক কিছু জানাও টিপসের মাধ্যমে, সেগুলোও কিন্তু সত্যি কথা আমার সাংসারিক জীবনে না অনেক কাজে লাগে। এই যা, আমরা তো আর সব সময় সব কিছু শিখে আসি না। চলতে ফিরতে সংসার করতে করতে আমাদের সব কিছু শেখা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে আমার ডোগার ঝোলটা ফুটে গেছে, আর এখন দিয়ে দিলাম লাউ ডোগার পাতাগুলো। তবে এই পাতাগুলো না আমি জল দিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখি, তাহলে লাউ পাতাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হতে আর বেশি সময় নেয় না।
আর তার সাথে দেখো আজকে করব হচ্ছে কোয়াশের ঘন্ট। কোয়াশটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে সব সময় কোয়াশের ঝোল খেতে ভালো লাগে না, তো এই জন্য মাঝে মাঝে না এটা করি। এটাতে ধরো একটু কালো জিরে বা সাদা জিরেও ফোড়ন দিতে পারো, দিয়ে একটু কোয়াশগুলো ছেড়ে দিয়েছি, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর একটু হলুদ আর লবণ দিয়েছি। আর এদিকে তরকারিটা নামিয়ে এতে দিয়ে দিলাম একটু ঘি। নিরামিষ যে কোনো তরকারিতে একটু ঘি দিলে সেটা খেতে ভালো লাগে। আর এত গরম না, ধোঁয়াটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ। আর কি হচ্ছে, আমার মোবাইলের যে ক্যামেরার গ্লাসটা একদম ঘোলা হয়ে যাচ্ছে। আর ওই যে ওইদিকে তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে মুসুরির ডালের ছোট ছোট বড়া করে রেখেছি এই কোয়াশ ঘন্টতে দেবো জন্য। আর এইদিকে কোয়াশ ঘন্টে আমি একটু জিরে বাটা দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু জল দিয়েছি। আর এবারে এতে দিয়ে দিলাম ডালের বড়াগুলো, এবারে একটু নেড়ে চেড়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। ওদিকে রান্না শেষ করে আবার আসলাম একটু ঠাকুর ঘরে। আসলে একটা কাজ বাকি আছে, বাকি আছে বলতে কি, মানে এই কাজটা আজকে ভেবেছিলাম করব। তোমার দেখো ওপরে যে আমি রেখেছি না বড় গামলা, প্লাস্টিকের গামলা, ছোট একটা রঙের বালতি, এগুলো রেখেছিলাম কেন, অনেক সময় পুজোর সময় অনেক ফল ঠল এগুলো ধুতে লাগে, কিন্তু সব সময়ের যে ঘরের পুজো সেগুলোতে তো লাগে না। মাঝখান থেকে কি হয়, ঠাকুর ঘরে এই আলমারিটার উপরে ওটা রেখে দিয়েছি, দেখতেও বাজে লাগে আর বড্ড ধুলো পড়ে যায়। যদিও আমি গামলাটাতে তোমার একটা প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছিলাম যাতে গামলাটা পরিষ্কার থাকে, তবু ধুলো তো একটু পড়েই বলো, সেই প্লাস্টিকটাকেও আবার ঝাড়তে হয়। সেই জন্য আজকে ভেবেছি কি যে এগুলোকে সরিয়ে দেবো, ঠাকুর ঘরটা তাহলে একটু পরিষ্কার থাকবে, কেমন একটা লাগে আলমারির মাথাটার ওপর দেখতে। ওই জন্য আজকে ওগুলোকে সরিয়ে দিলাম, একদম অন্য জায়গায় রাখবো, দরকার হলে যাতে আনতে পারি। আর এই যে ঠাকুরের এই আলমারিটার ওপরে না পেপার পেতে রেখেছিলাম, তো এই ঢাকনাটা ঘরে আজকে পেয়েছি, মানে আজকে ঠিক না কয়েকদিন আগে পেয়েছি, তো ধুয়ে রেখেছিলাম, ভাবলাম এটা তাহলে ওপরে দিয়ে দিই, ধুলোবালি পড়বে না। আর যদি ধুলোবালি একটু ঢাকনাটার ওপরে পড়ে তো ওটা মাঝে মাঝে একটু তুলে ধুয়ে দেবো, হয়ে যাবে। আর এখানে এই ছোট্ট যে প্লাস্টিকের গামলা দেখলে, ওটা আমি রাখি, কারণ অনেক কাজে লাগে গো ওটাতে আমার টুকটাক, ওই জন্য ওটা রাখলাম। আর যেগুলো রাখার আমার সব সময় সেই জিনিসগুলো রেখে দিলাম। আর আজকে হিয়াজিয়া পুজো দিচ্ছে, ওদের স্নানও হয়ে গিয়েছিল। আমি এদিকে এটা করতে করতে দেখলাম দুই বোন পুজো দিতে বসেছে। একদিক দিয়ে ভালো, আজকে স্নান করে আমার আর পুজো দেওয়াটা থাকবে না। আসলে কি হয়, আমার যেদিন পুজো দেওয়া থাকে দেখবে কাজ করি ঠিকই, তখন খুব তাড়াতাড়ি কাজটা সেরে আগে স্নান করি, যে এত অবেলায় ঠাকুরকে দেব, নিজেরও কেমন লাগে। আর যদি দেখি যে পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, হিয়াজিয়া দিয়ে দিয়েছে, তখন আর নিজের স্নানের অত তাড়া থাকে না, মনে হয় যে এদিকে যতটা কাজ পারি আজকে গুছিয়ে নেই, কারণ যেদিন আবার ওরা দিতে পারবে না সেদিন আমাকে দিতে হবে, সেদিন আবার কাজটা হয়তো একটু শর্টকাট করে সেরে আগে স্নান করে চলে আসি ঠাকুর ঘরে। তো এখন আসলাম জামা কাপড়গুলো ধুতে। বিশেষ কিছু জামা কাপড় নেই, কারণ মানে তোমার কালকেই তো মেশিনটা চালিয়েছিলাম। আজকের শুধুমাত্র ছাড়া জামা কাপড় যে কটা আছে সেগুলোই। রোজের জামা কাপড় সবসময় তো আর ওয়াশিং মেশিনে দেওয়াটা সম্ভব হয় না। আর সত্যি বলতে কি, দেখো 2 দিন 3 দিনের জামা কাপড় জমিয়ে রেখে তারপরে যে মানে মেশিনে দেব না, ওটা শীতকালে হলে তাও সম্ভব, গরমকালে হয় না গো, মানে আমার নিজের ভালো লাগে না। যখনই জামা কাপড়গুলো ছাড়ছি সেগুলো তো একদম ঘেমে যাওয়া জামা, গায়ের মধ্যে হয়তো ঘাম হয়, সেই জামাগুলো ছেড়ে সেই 2 দিন রেখে দিলাম, একবারে জমলো তারপরে দেব, কেমন যেন একটা লাগে আমার। ওই জন্য বলছি কি যে না, এত গরমের মধ্যে ঘামা জামা দরকার নেই, ওর থেকে আমি কেচেই দেই। আর রোজের জামা কাপড় অল্প অল্প করে কি ওয়াশিং মেশিনে দেব, ভালো পরিষ্কারও তখন হতে চায় না। আর কালকে যে প্যান্টগুলো ধুয়েছিলাম, ওদের জিন্সের প্যান্ট দুটো ভালো শুকোয়নি, একটু ভেজা ভেজা আছে, তো ওই জন্য ছাদে যাচ্ছি যখন একবারে প্যান্ট দুটো নিয়ে যাই। আর এই দিকে দেখো আমার অবস্থা, প্যান্ট দুটো নিতে গিয়ে জামা কাপড়ই নিতে ভুলে গিয়েছিলাম। আগে এগুলোকে মেলে দিয়ে আসি, আবার নইলে কখন বৃষ্টি নামবে ঠিক নেই, কারণ আকাশটা খুব একটা ভালো না, একটু থমথমে হয়ে আছে। আর এখন আসলাম একটা পুরনো কাপড় বের করব, মানে ঘর মোছার ন্যাকড়া যেটাকে আমরা বলি। আমরা দেখো, আমরা যারা গৃহিণী তারা তো জানি যে ঘরের সংসারের কাজে অনেক কিছুই দরকার হয়। পুরনো জামা কাপড়গুলো কিন্তু আমরা এই জন্য রেখে দিই, অনেক কাজে লাগে, বিশেষ করে ঘর মোছার জন্যে।
কারণ সব সময় তো আমরা স্টিক দিয়ে মুছি না, আমাদের যতই দেখবে স্টিক দিয়ে মুছি, ওই কাপড় চিপে মুছলে কিন্তু সব থেকে ভালো ঘর পরিষ্কার হয়। তো সেই কাপড়টাই আমার ছিঁড়ে গিয়েছে, কয়েকদিন ধরে পুচি বলছে যে দিদি কাপড় দিও একটা। তো এই কাপড় বের করব, এটাও একটা সময়ের ব্যাপার, এটা আর হচ্ছিল না। তা আজকে ওই জন্য ভাবলাম যে না, এটা বের করেই রাখি, কারণ ও এসে গেলে তখন আর বের করার মতন সময় থাকে না। আর ও সেই সময়টা দেয় না, কারণ ও তো 10 বাড়ি কাজ বলো, ও কি আর আমার বাড়িতে বসে থাকবে, সেটা আমি চাইও না। সেজন্য আজকে আগের থেকেই বের করে নিচ্ছি। আর কাপড়টা অনেকটা বড়, ওই জন্য আমি ভাবলাম যে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে দেই। অনেক বড় যদি হয় না, চিপতে অসুবিধে হয়। আর চেপাটা ভালো না হলে ঘরটা যখন মোছে না, তখন একদম জল জল থেকে যায়, ওটা খুব বাজে লাগে। পরে ওই জলগুলো শুকিয়ে না টাইলসে স্পট হয়ে যায়, ওই জন্য একটু ছোট করে দিলাম। আর যখনই আমার কোনো কাপড় পুরনো বের হয়, সেটা নাইটি হোক বা গেঞ্জি হোক, যাই হোক, এই যে আমার এখানে একটা দেখছো কম্বলের ব্যাগ, এটার মধ্যে রেখে দিই। এই কম্বলের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে সাইড দিয়ে, তো এটাকেই আমি ওই জন্য পুরনো কাপড় রাখার একটা ব্যাগ বানিয়ে নিয়েছি। যখন দরকার পড়ে তাহলে আমার বের করতে সুবিধে হয়। এইভাবেই টুকিটাকি কাজগুলো বা তোমার মানে যেভাবে রাখলে আমার ঘরটা অগোছালো কম হবে, আবার দরকারের সময় ঝট করে পেয়ে যাব, সেইভাবেই রাখার চেষ্টা করি। আর এটা হচ্ছে হিয়াজিয়াদের একটা ব্যাগ, স্কুল ব্যাগ, অনেকটাই বড়, এটা বিশেষ লাগে না, তাই ভেতরেই ঢোকানো থাক, যখন দরকার হয় হঠাৎ করে তখন ওরা বের করে। আর এখন আসলাম একটা কাজ করতে, ড্রেসিং টেবিলের ভেতরে অনেকগুলো নেল পালিশ জমে গিয়েছে। মানে আমার না লিপস্টিকের প্রতি যেমন একটু দুর্বলতা আছে, আর হিয়াজিয়ারও তো এখন ছোট, ওরা খুব নেল পালিশ কেনার ঝোঁক। অবশ্য আমারও একটু কেনার ঝোঁক, দোকানে গেলে পরি আর না পরি দেখলেই মনে হয় একটা নিয়ে যাই। তো এই করে করে অনেকগুলো নেল পালিশ জমে গিয়েছে। তার মধ্যে কি আছে হয়েছে, বেশ কিছু হয়তো শেষও হয়ে গিয়েছে, কিছু শুকিয়ে গিয়েছে, কিছু হয়তো ঠিক আছে। কিন্তু ওই যে বসে যে আমি এগুলোকে একদিন ভালো করে বেছে রাখবো, যে যেগুলো ঠিকঠাক আছে রাখি, বাকিগুলো ফেলে দেব, সেইটা আমার আর করা হয় না, মানে করার সময়ই হয় না। ওই জন্য আজকে ভাবলাম যে না, এগুলো বের করি। আর হিয়াজিয়া বাড়িতে আছে, ওদেরকে আগে ডাক দিই, কারণ আমি নিজে আবার কোনটা ফেলে দেব, তারপরে এসে বলবে মা কেন ফেলে দিলে। আমি ওই জন্য বললাম তোরা সব বের করে দেখ, কোনটা ভালো সেটা রাখ, আর যেটা পরা যাবে না সেগুলো ফেলে দে, জায়গাটা একটু ফাঁকা করে দে। আর আজকে বিকেলবেলায় যাব কিন্তু ওই বাড়িতে, আজকে দিদি ভাই আসবে, তোমাদেরকে তো আগেই বলেছি। তো দিদি ভাইও আজকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আর আমিও এখান থেকে বিকেলবেলাই যাব। আর এই দিনটার জন্য যে কতদিন ধরে অপেক্ষা করে আছি, সত্যি বলতে কি এই পুজোর সময় এই কয়টা দিন মানে সারাটা বছর আমিও অপেক্ষা করে থাকি, দিদি ভাই আসবে, এদিক থেকে আমি যাব, আর সঙ্গে তো আমাদের মেয়েরা থাকেই, আর মা বাবু, খুব আনন্দ করে আমরা কাটাই। তো আজকে সেই দিনটা এসেছে, যার জন্যে না আজকে সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে আমি আছি। আর এত কাজের মধ্যে অল্প অল্প করে ব্যাগও গুছিয়ে নিয়েছি। খুব বেশি তো আমার ব্যাগ গোছানোর ব্যাপার নেই, কারণ একদমই কাছে, শুধু পরার কয়েকটা জামা কাপড়ই নেওয়া। তো এই জন্য এখন মানে আমাকে যেই যাই বলুক, এখন আমি খুব ভালো মুডে আছি, কারোর ওপর রাগ হচ্ছে না, কিচ্ছু না। হিয়াজিয়াও খুব অপেক্ষা করছে কখন দিদি ভাই আসবে, কতবার যে ফোন হয়ে গেল যে তোমরা কত দূর এসেছো। আর এইদিকে দেখো কতগুলো নেল পালিশ বেরোলো, এগুলো সব এখন আমি ফেলে দেব, মানে কিছু শুকিয়ে শুকিয়ে গেছে, কিছু আবার নষ্ট হয়ে গেছে। যাকগে, কিছুটা আমার ড্রেসিং টেবিলের ভেতরে জায়গা ফাঁকা হলো, এবার এগুলোকে ঠিক করে তুলে রাখি। সমস্ত কিছুই গুছিয়ে রাখার দায়িত্বে আমি, জানো তো, ওরা শুধু যখন প্রয়োজন পড়ে তখন হয়তো বলে মা এটা কোথায় আর ওটা কোথায়, কিন্তু গুছিয়ে রাখতে কিন্তু হয় ওই আমাকেই। তো এখন যাব, স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। আর হিয়াজিয়ার পড়া আছে আজকে 3:30 থেকে, ওরা পড়তে যাবে, পড়ে আসার পরে আমরা যাব ওই বাড়িতে। ততক্ষণে হয়তো দিদিভাইও চলে আসবে। আর এদিকে দেখো নেল পালিশগুলো খোলাতে কি হয়েছে, যেগুলো শুকিয়ে গিয়েছিল খোলাতে কিছু গুঁড়ি গুঁড়ি করে নেল পালিশগুলো পড়েছে। তো একদম পরিষ্কার ঘর, ওই জন্য আবার এগুলোকে হাতে করে তুলে নিচ্ছি।
স্নানে যাব বললাম, আবার তার আগে ভাবলাম একটু ঝিরিঝিরি করে আলু ভাজা করে নিয়ে যাই ওই বাড়িতে। আমার মেয়ে দুটোও খেতে পারবে, আর আমার সৃজা মানে আমার দিদির মেয়ে, ও খুব ভালোবাসে খেতে। এই আলুগুলোকে না একদম আমি হাতে কেটেছি, যতটা পেরেছি ঝিরিঝিরি করে। এবারে একটু সাদা তেলে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। প্রচণ্ড মুচমুচে হয়। ওই যে সকালবেলায় বললাম তোমাদের দাদা আলু ভাজার মতন কিনে এনেছে পাঁপড়, ওই রকমই, কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি। বাড়িতে বানানো, তো এই টিফিন বক্সে করে নিয়ে যাই। আর এই আলু ভাজাগুলো যদি করা যায় না, বেশ 2-3 দিন থাকে একদম মুচমুচে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা রেডি হয়ে গিয়েছি, যাব ওই বাড়িতে। আর আজকের মতন ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমিও আজকে যাই ওই বাড়িতে। আর এতক্ষণে দিদিভাই চলে এসছে, কারণ হিয়াজিয়ার ফোন হয়ে গিয়েছে, আর দিদিভাইও চলে এসছে। আর এখন আমারও যাওয়ার অপেক্ষা। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে।